হেমেন্দ্র কুমার রায়ের যক্ষের ধন গল্প থেকে পরপর গল্পগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের গল্পের নাম বেনি মেঘে বাজ। কতক্ষণ ঘুমিয়েছিল তা জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে উঠতে পারলুম না। আমার বুকের ওপরে কে যেন চেপে বসে আছে। ভয়ে আমি চেঁচিয়ে উঠলুম, বিমল, বিমল! অন্ধকারের ভেতর কে আমার গলা চেপে ধরে হুমকি দিয়ে বললে, খবরদার, চেঁচালেই টিপ্পে মেরে ফেলবো। আমি একেবারেই আড়ষ্ট হয়ে গেলুম। অনেক কষ্টে বললুম, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার গলা থেকে হাত সরিয়ে নিয়ে সে বললে, আচ্ছা, ফের চেঁচালেই কিন্তু মরবে। সেই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমার বুকের ওপরে কে? এ ভূত না মানুষ? ঘরের অন্য কোণেও একটা ঝটাপটের শব্দ শুনলাম। তারপরে একটা গোঙানির আওয়াজ। কে যেন কি দিয়ে কাকে মারলে। তারপর আবার সব চুপচাপ। অন্ধকারে হেঁড়ে গোলায় কে বললে, শম্ভু, ব্যাপার কি? আর একজন বললে, বাবু, এ ছোড়ার গায়ে দস্যির জোর। আর একটু হলেই আমাকে বুক থেকে ফেলে দিয়েছিল। আমি লাঠি দিয়ে একে ঠান্ডা করেছি। একেবারেই শেষ হয়ে গেল নাকি? না, অজ্ঞান হয়ে গেছে বোধ হয়। আচ্ছা, তাহলে আমি আলো জ্বালি? বলেই সে ফস করে একটা দেশলাই জেলে বাতি ধরালে। দেখলুম সেই লোকটা স্টিমারে আর স্টেশনে যে গোয়েন্দার মতো পিছনে আমাদের দিকে তাকিয়েছিল। আমাকে তার দিকে চেয়ে থাকতে দেখে সে হেসে বললে, কি হে স্যাঙাত, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো যে, আমাকে চিনতে পেরেছো নাকি? আমি কোনো জবাব দিলুম না। আমার বুকের ওপরে তখনও একটা লোক চেপে বসেছিল। ঘরের আর এক কোণে বিমলের দেহ স্থির হয়ে আছে। দেহে প্রাণের কোনো লক্ষণ নেই। দরজা জানলার দিকে তাকিয়ে দেখলুম সব বন্ধ। লোকটা আমার কাছে এগিয়ে এসে বললে, ছোকরা, ভারী চালাক হয়েছ না? যকের ধন আনতে যাবে? এখন কি হয় বলো দেখি। আমি ভয়ে ভয়ে বললুম, কে তোমরা? অত পরিচয়ে তোমার দরকার কি হে বাপু? তোমরা কি চাও? পকেট বই চাই, পকেট বই। তোমার ঠাকুর দাদার পকেট বই আমাদের দরকার। মরার মাথা আমরা পেয়ে গেছি। এখন পকেট বইখানা কোথায় রেখেছো বলো। এত বিপদেও মনে মনে আমি না হেসে থাকতে পারলুম না। এরা ভেবেছে সেই জাল মরার মাথা নিয়ে যকের ধন আনতে যাবে। পকেট বইয়ের কথাও এরা জানে। নিশ্চয় এরা করালির লোক। লোকটা হঠাৎ আমাকে ধমক দিয়ে বললে, এই ছোকরা, চুপ করে আছো যে? শিগগির বলো পকেট বই কোথায়, নইলে আমার হাতে কি দেখেছ? সে কোমর থেকে ফস করে একখানা ছোরা ভার করলে। বাতির আলোয় ছোরাখানা বিদ্যুতের মতো জ্বলজ্বল করে উঠল। আমি তাড়াতাড়ি বললুম, ওই ব্যাগের ভেতরে পকেট বই আছে। লোকটা বললে, পথে এসো বাবা, পথে এসো। শম্ভু, ব্যাগটা খুলে দেখতো। শম্ভু বিমলের দেহের পাশে বসেছিল। লোকটার কোথায় তাড়াক করে লাফিয়ে উঠে ঘরের অন্য কোণে গিয়ে আমাদের বড় ব্যাগটা নেড়ে চেড়ে বললে, ব্যাগের চাবি বন্ধ। বাতি হাতে লোকটা আমাকে জিজ্ঞেস করলো, ব্যাগের চাবি কোথায়? আমি কিছু বলবার আগেই বিমল হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে বললে, এই যে চাবি আমার কাছে। বলেই সেই হাত তুললে। তার হাতে বন্দুক। লোকগুলো যেন হতভম্ব হয়ে গেল। আমিও অবাক। বিমল বন্দুকটা বাগিয়ে ধরে বললে, যে
এক পা নড়বে তাকে আমি গুলি করে মেরে ফেলবো। যার হাতে বাতি ছিল সে হঠাৎই বাতিটা মাটির ওপর ফেলে দিলে সমস্ত ঘর আবার অন্ধকার। সঙ্গে সঙ্গে আগুনের ঝলক তুলে দুম করে বিমলের বন্দুকের আওয়াজ হলো। একজন লোক বাবারে গেছি রে বলে চিৎকার করে উঠল। আমার বুকের ওপরে যে বসেছিল সেও আমাকে ছেড়ে দিলে। তারপর ঘরের দরজা খোলার শব্দ, বাঘার ঘেউ ঘেউ, রামহরির গলা। কি যে হলো কিছুই বুঝতে পারলুম না। বিছানার ওপর উঠে আচ্ছন্নের মতো আমি বসে পড়লুম। বিমল বললে, কুমার আলো জ্বালো শিগগির। আমি আমতা আমতা করে বললুম, কিন্তু কিন্তু ভয় নেই, আলো জ্বালো, তারা পালিয়েছে। কিন্তু আমাকে আর আলো জ্বালাতে হলো না। রামহরি একটা লণ্ঠন হাতে তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে ঢুকলো। ঘরের ভিতরে আমরা ছাড়া আর কেউ নেই। বিমল মেঝের দিকে হেড হয়ে পড়ে বললে, এই যে রক্তের দাগ, গুলি খেয়েও লোকটা পালালো। বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটাত জখম হয়েছে। রামহরি উদ্বিগ্ন মুখে বললে, ব্যাপার কি বাবু? বিমল সে কোথায় কান না দিয়ে বললে, কিন্তু জানালা দরজা সব বন্ধ, অথচ ঘরের ভিতরে শত্রু, ভারী আশ্চর্য তো। তারপর একটু থেমে আবার বললে, ও বুঝেছি, নিশ্চয়ই আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলুম বদমাশগুলো তখনই ফাঁক পেয়ে ঘরে ঢুকে খাটের তলায় ঘাপটি মেরে লুকিয়েছিল। কথাটা আমারও মনে লাগলো। আমি বললুম, ঠিক বলেছ, কিন্তু বিমল তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ কি করে দাঁড়িয়ে উঠলে? বিমল বললে, আমি মোটেই অজ্ঞান হইনি, অজ্ঞান হওয়ার ভান করে চুপচাপ পড়েছিলুম। ভাগ্যে বন্দুকটা আমার বিছানাতেই ছিল। এমন সময় বাঘা লেজ নাড়তে নাড়তে ঘরের ভেতরে এসে আদর করে আমার পা চেটে দিতে লাগলো। আমি দেখলুম বাঘার মুখে যেন কিসের দাগ, এই যে রক্তের দাগ। তবে কি বাঘা জখম হয়েছে? তাড়াতাড়ি তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ভালো করে দেখে বললুম, না, অন্য কারুর রক্ত। বাঘা নিশ্চয়ই সেই লোকগুলো কারু না কারুকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। তারিফ করে তার মাথা চাপড়ে আমি বললুম, সাবাস বাঘা, সাবাস। বাঘা আদরে যেন গলে গিয়ে আমার পায়ের তলায় পড়ে গড়াগড়ি দিতে লাগলো। বিমল বললে, এবার থেকে বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে ঘুমোবো। বাঘা আমাদের কাছে ঘরের ভেতর থাকলে এ বিপদ হয়তো ঘটতো না। আমি বললাম, তা তো ঘটতো না, কিন্তু এখন ভবিষ্যতের উপায় কি? করালি নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবে না। এবার তার চরেরা হয়তো দলে আরও ভারী হয়ে আসবে। বিমল সহজভাবে বললে, তা আসবে বই কি। আমি বললুম, আর এটাও মনে রেখো, কাল থেকে আমরা লোকালয়ে ছেড়ে পাহাড়ের মধ্যে গিয়ে পড়ব। সেখানে আমাদের রক্ষা করবে কে? কিন্তু বন্দুকটা ঠক করে মেঝের উপরে ঠুকে একখানা হাত তুলে তেজের সঙ্গে বললে, আমাদের এই হাতই আমাদের রক্ষা করবে। সে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে বাঁচাবার সাধ্য কারুর নেই। কিন্তু আজ থেকে কিন্তুর কথা ভুলে যাও কুমার, ও হচ্ছে ভীরু কাপুরুষদের কথা। বলেই বিমল এগিয়ে গিয়ে ঘরে একটা জানলা খুলে দিয়ে আবার বললে, চেয়ে দেখো কুমার, জানলার বাইরে আমাদের চোখ গেল। নিঝুম রাতের চাঁদের আলো মেঘে স্বর্গের মতো খাসিয়া পাহাড়ের স্থির ছবি আঁকা। চমৎকার, চমৎকার। শিখরের পর শিখরের ছায়া, ঠিক যেন পাশাপাশি হাসি আর অশ্রু। বিভোর হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। বিমল বললে, কি দেখছো? আমি বললুম, স্বপ্ন। বিমল বললে, না না, স্বপ্ন নয়, এ তো সত্যি। তুমি কি বলতে চাও কুমার?
এই স্বর্গের দরজায় এসে আবার আমরা খালি হাতে ফিরে যাব? আমি মাথা নেড়ে বললুম, না বিমল, না, ফিরব না, আমরা ফিরব না। আমার সমস্ত প্রাণ মন ওইখানে গিয়ে লুটিয়ে পড়তে চাইছে। যখের ধন পাই আর না পাই, আমি শুধু একবার ওইখানে যেতে চাই। বিমল জানালাটা বন্ধ করে দিয়ে বললে, কাল আমরা ওখানে যাব, আজ আর কোনো কথা নয়, এসে আবার নাক ডাকানো যাক। বলেই বন্দুকটা পাশে রেখে বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। খানিক পরেই তার নাকের গর্জন শুরু হলো। তার নিশ্চিন্ত ঘুম দেখে কে বলবে যে একটু আগেই সে সাক্ষাৎ যমের মুখে পড়ে গিয়েছিল। বিমলের আশ্চর্য সাহস দেখে আমি ওর সমস্ত বিপদের কথা মন থেকে তাড়িয়ে দিলুম। তারপরে খাসিয়া পাহাড় আর যখের ধনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লুম তা আমি জানি না। আজ এই পর্যন্ত।